শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 3 দিনের সফরে এই মুহূর্তে দিল্লিতে আছেন। এরপর মরিশাস যাবেন। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী একই ফ্লাইটে। ঘটনাগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, বিশেষ করে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশ্লেষকরা বিভিন্ন মাত্রায় এবং গুরুত্বের সাথেই সেটি বিবেচনা করছেন। এর বেশ কিছু মাত্রাও হয়তো রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা যেটি রেখেছি সেটি হচ্ছে বদলে যাওয়া প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলাম লেখক জনাব আব্দুল আউয়াল ঠাকুর, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলিম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইনে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। শেখ হাসিনা সহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ। ভারত সফরে ঢাকা দিল্লি সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর। ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি এবং সন্ত্রাস বিরোধী আইন পাশ। শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তা বিল বাতিল। সংসদে সরকার বিরোধী দলের তুমুল বিতর্ক। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক বিশ্ববিদ্যালয় দখল নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ হাসরাত আব্দুল্লাহ। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 1450। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকা কার্যক্রম, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা মেডিকেল চিকিৎসকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ। জরুরি বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত, চরম ভোগান্তিতে রোগীরা। এবং শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান আমেরিকা টানা 39 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের আপাতত অবসান। শুক্রবার ইসলামাবাদে ওয়াশিংটন তেহরান আলোচনা। আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমে আব্দুল আউয়াল ঠাকুর, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। দীর্ঘদিন থেকে আপনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও বেশ লেখালেখি করেছেন এবং কাছ থেকে বিষয়গুলো পর্যবেক্ষণও করেছেন। এই যে একটা বদলে যাওয়া পরিস্থিতি আমরা বলছি, সেটির যৌক্তিকতাই বা কতটুকু সেটিও একটু বলবেন। কারণ দীর্ঘ 17 বছরের একটি সম্পর্ক ছিল, ভারত বাংলাদেশের একটি মাত্রা সবাই বলে, এবং এর পরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেইটি একটি গতি ছিল বা একটি ভাব ছিল, একটি ধারা ছিল। সেই ধারা থেকে বেরিয়ে এখনকার যে নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত সরকার, সেই সরকারের সাথে ভারতীয় সরকারের বা ভারতের সম্পর্ক এইরকম একটি প্রেক্ষাপটে বা বাস্তবতায় দাঁড়িয়ে দিল্লি সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং আপনি জানেন যে এরপরে 10 থেকে 12 মরিশাসে যে ভারতীয় মহাসাগরীয় সম্মেলন শুরু হবে, সেখানেও যোগ দেবেন এবং একই বিমানে তারা যাবেন, একই ফ্লাইটে। এবং এর মধ্যেও অনেক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে হয়তো আলাপ আলোচনা হতে পারে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। দেখুন, যে বিষয়গুলোর প্রতি আপনি ইতিমধ্যে দৃষ্টিপাত করেছেন, এগুলো যদি প্রত্যেকটি আলাদা আলাদা করে ব্যাখ্যা করা যায় তাহলে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তো এতটা দীর্ঘত করা যাবে না। বাংলাদেশ ভারত সম্পর্কটা এটা হলো প্র্যাকটিক্যালি এমন একটা আলোচনা যে বলা হয় যে ভারতের মতো প্রতিবেশী পৃথিবীতে আর কেউ পায় নাই। এটা আমাদের এমন একটি অবস্থান যে ভারত আমাদের এমন এক প্রতিবেশী যারা চাক বা না চাক তার প্রতিবেশীর কল্যাণ চায় না। শুধু যে বাংলাদেশের চায় না ব্যাপারটা তাই নয়, বা ভারতের যতগুলো প্রতিবেশী আছে
প্রত্যেকের ক্ষেত্রেই ভারতের অবজারভেশন এক, যে ভারত তাদের কল্যাণ চায় না। এটা তাদের একটি দক্ষিণ এশীয় বা ভারতীয় যে সাউথ ব্লকের পলিসি, তার আগ্রাসী মনোভাবের অংশ। ভারত আভ্যন্তরীণভাবে যে একেবারেই গণতন্ত্রের প্র্যাকটিস করে না, ব্যাপারটা সেভাবে বলা যাবে না। সেখানে নির্বাচন হয়, সরকার পরিবর্তন হয়, এবং নির্বাচনগুলো নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে, খুব একটা প্রশ্ন ওঠে না। কোনো এই গত দু একটা প্রশ্ন নিয়ে উঠছে, কিন্তু সেখানকার নির্বাচন কমিশনকে সাংঘাতিকভাবে নিরপেক্ষ কমিশন বলেই মনে করা হতো। কিন্তু অবস্থাটা দেখেন বাংলাদেশে এই, যে বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে, অর্থাৎ 1971 সালের পর থেকে 75 সালে যখন বাকশাল হলো, এবং তার পরবর্তীকালে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি দেখবেন যে বিশেষ করে আমরা এই যে বিশেষ সময়টা নিয়ে আমরা কথা বলছি, এই সময়টাকে যদি আপনি দেখেন, গত 3টি জাতীয় সংসদের নির্বাচন এবং তার আগের 1/11-এর সময়টার এই যে 17 বছরের যে সময়টা, এই 17 বছরের সময়টা ভারতের সাথে বাংলাদেশের যে সরকার ক্ষমতায় ছিল তাদের সম্পর্কটা ঠিক সরকার সুলভ ছিল, এটা মনে করার কোনো কারণ নেই। এর একটি কারণ হয়তো আমরা বলতে পারি, যে প্রথম কারণটি হলো যে এই কোনো সরকারই নির্বাচিত ছিল না। এই নির্বাচিত না থাকার ফলে জবাবদিহিতার যে জায়গাটা থাকে, সেই জায়গাটা বিদরিত ছিল। এখন যা হয়, চুম্বক শক্তির নিচে যদি আপনি গ্লাস দেন, তাহলে যে অন্য মেরুকে স্পর্শ করবে। যেহেতু ক্ষমতাসীন যারা ছিল তাদের সাথে ভারতীয় শক্তির যে চুম্বক আকর্ষণ ছিল, এই আকর্ষণের কারণে তারা জনগণকে অবদমিত করে, জনগণের স্বার্থকে বিদরিত করে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মৌলিক নীতিমালা, এই নীতিমালাকে তারা লঙ্ঘন করে সেবাদাসে পরিণত হয়েছিল। এই সেবাদাসত্বটা ভারতের খুব পছন্দ, এবং তাদের যে পছন্দ সেটা আরও প্রমাণিত হয়েছে যখন বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থানে উচ্ছেদকৃত এক প্রধানমন্ত্রী, যিনি দলীয় প্রধান হিসেবে দাবি করতেন, তাকে তারা শেল্টার দিয়েছেন। এবং সেই মহিলা শেখ হাসিনা, তিনি কিন্তু ভারত ছাড়া অন্য কোনো দেশকে তার জন্য নিরাপদ মনে করছেন না। আপনি যে কথাটা বলছিলেন, আমি সেই কথাটার সূত্র দিয়ে ভারতীয় কিছু বিশ্লেষকরা একটা কথা বলছেন। আমি এই কথা কতটা সত্য এবং কতটা অসত্য সে আলোচনায় যাব না, তবে তারা একটা কথা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সাথে বর্তমান নির্বাচিত সরকারের ভারতের সম্পর্কের মানদণ্ড হিসেবে তারা ধরে নিয়েছেন শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের আচার এবং আচরণ। ভাবখানা যেমন এই, যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বাংলাদেশের আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতের একটি দলীয় নেতা, এবং তার নিরাপত্তা বিধানের জন্য তারা এতটাই তৎপর যে তারা তার জন্য ওকালতি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এখানে কিন্তু এই আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি সফরে গেছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এমন একজন ব্যক্তি, যে কথাটা আপনি শুরু করছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকারের যোগসূত্র। যে প্রশ্নটি ভারত সম্পর্কে উঠেছে, সম্পর্কের ক্ষেত্রে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলেন আপনি, যেটা একটা ভিন্ন মাত্রায় গিয়েছিল, সেই ভিন্ন মাত্রার সম্পর্কে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এখনও পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং আপনি যদি বলেন এখানে সম্পর্কের ক্ষেত্রে যদি ব্যক্তি হয়, তাহলে ব্যক্তির কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভারত একটা কথা বলছিল, সময়ের তো পরিবর্তন হয়েছে, প্রেক্ষাপটের পরিবর্তন। ভারত বলছিল যে তারা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে চায়। রাইট। এই কথাটা বলে তারা প্রমাণ করতে চেয়েছিল যে তাদের নির্বাচনের প্রতি খুব দরদ আছে, কিন্তু কার্যত গত 3টি সংসদকে তারা অনির্বাচিতভাবেই ক্ষমতায় রেখেছে। সুতরাং দরদটা নির্বাচনের জন্য নয়, দরদটা তাদের কিছু কাজের জন্য, অর্থাৎ তারা কিছু দর কষাকষির মধ্যে থাকতে চায়। এখন সেই দর কষাকষিটা কী এবং কেমন, এটা বলতে হবে এবং এটা বুঝতে হবে যে বিএনপি হচ্ছে এমন একটি দল যে কিন্তু মার খেয়ে টিকে থাকে সহিষ্ণুতার কারণে, আর আওয়ামী লীগ মেরে টিকে থাকতে চায়। দুটোর মধ্যে ভীষণভাবে পার্থক্য আছে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকে জনগণকে শত্রু মনে করে, আর বিএনপি টিকে থাকে জনগণকে বন্ধু মনে করে। এই যে জনগণকে বন্ধু মনে করার ব্যাপারটা, এই ব্যাপারটা ভারতের পছন্দ নয়। ভারত চায় এমন একটি সরকার বাংলাদেশে থাকুক যাদের সাথে জনগণের সম্পর্ক থাকবে না। তাহলে জনাব আব্দুল ঠাকুর, আপনি তো পেছনের বিষয়টি বলছেন, আমরা কি সামনে প্রত্যাশা করতে পারি? এই প্রত্যাশাটাই নির্ভর করছে সম্পর্কটা কোথায় যাবে। এখন এখানে যদি যে কথাটা আসছে, যে কথা ইতিমধ্যেই বলছে যে সরকার এই আইনটি সংসদে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আইনটি সংসদে যে পাশ করলো, যে আপনি পড়ছিলেন, সেখানে কিন্তু একটা কথা ইতিমধ্যে উঠেছে, যে কথা উঠেছিল যে এই আইনটাতে আরও কিছু সংশোধনী আসবে, কিন্তু তা না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেটা ছিল কার্যক্রম নিষিদ্ধ। এখানে কিন্তু এই কথাটা আছে যে আমরা একটা সেই প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো পাপীকে না। তাহলে পাপকে ঘৃণা করতে গেলে আওয়ামী লীগের পাপের কারণে আওয়ামী লীগ ইতিপূর্বে
4বার নিষিদ্ধ হয়েছে তার নিজের কারণে। পাকিস্তান আমলে একবার হয়েছে রাজনৈতিক কারণে, বাকশালের সময় এই সংসদে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল করেছিল, এবং তারপরে সেটাকে নিষিদ্ধ বলা যায় না, একীভূত হয়েছিল সব। একীভূত হয়েছিল। আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল না, আর যাই হোক নামটাই হয়তো ছিল না। একই কথা, নাম না থাকা এখনো কার্যক্রম না থাকা, যাই হোক। এরপরে কিন্তু আবার এখন যেটা হলো সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তার সন্ত্রাস বিরোধী আইনে, 2009-এর সন্ত্রাস বিরোধী আইনে। সন্ত্রাসের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে রাজনৈতিক সম্পর্কের সাথে মেলানো যাবে না। কারণ 75 সালে পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন কোথায় সিরাজ শিকদার। সিরাজ শিকদার কিন্তু বেঁচে আছেন মানুষের মনে, কিন্তু যিনি বলেছিলেন তিনি কিন্তু মানুষের মনে নাই। বিএনপিকে নির্মূল করার জন্য যত রকম প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল, কার্যত ভোটের মাধ্যমে জনগণ প্রমাণ করছে যে এটা ঠিক না। তাহলে আইন এবং বাস্তবতার সাথে একটা মৌলিক সম্পর্ক হচ্ছে যে মানুষ কি চায়, মানুষের ভালোবাসা। এই যে মানুষের ভালোবাসার কথাটা আপনি উল্লেখ করছেন, ভারত চায় এমন একটি সরকার বাংলাদেশে থাক যাদের সাথে মানুষের ভালোবাসা নাই। এখন ভারত যেসব ইকুয়েশনটা মিলাতে চায়, সেই ইকুয়েশনের সাথে যদি এই প্রসঙ্গ আসে যে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে, এটা তো রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আছেন তারা বুঝবেন, কিন্তু এইটা জনগণের সাধারণ ইচ্ছার বিপরীত। জি, সুতরাং আবার আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরান। মেজর ইমরান, আপনি শুনছিলেন আমাদের যে আজকের আলোচ্য বিষয়, যে ভিন্ন প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে দেখছেন, যে এই যে পররাষ্ট্রমন্ত্রীর সফর, এবং বা আমি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যে অবস্থা ছিল, সেই বরফ তো অনেকটাই গলতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ডিজেল আমদানির ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে ভারতের সাথে যে সম্পর্ক, সেটিকে কোন উচ্চতায় নেওয়া যায়। কারণ সবাই একটি কথাই বলে যে যে প্রতিবেশী তাকে তো আর আসলে বাদ দেওয়া যায় না। হয়তো সম্পর্কের হেরফের হয়, মাত্রার পরিবর্তন হয়, কিন্তু সেটি নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে। সেই প্রেক্ষাপটে এই সফরকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ মজলিস ভাই। অ্যাকচুয়ালি আমাদের সাথে ভারতের সম্পর্ক আমরা সবসময় ভালো রাখতে চাই, কিন্তু ভারত রাখতে চায় কিনা সেইটা হলো প্রশ্ন। ভারত সবসময় দাদাগিরি, এই যে আধিপত্যবাদ, একটু মনিব ভাব, প্রভু ভাব, নম নম আমরা করব আর তারা মাথা নাড়াবে, এই টাইপের যে অ্যাটিটিউড, দিস ইজ ডেঞ্জারাস। তারা আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশী, আমাদের ক্লোজেস্ট নেইবার, আমাদের সবচেয়ে বা সীমান্ত যে আমাদের যে রেখা, ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় সীমান্ত, বার্মার সাথে খুবই ছোট। তো এখন এই যে 2400 মাইলের উপরে আমাদের যে তাদের সাথে বর্ডার, এইটাকে আপনি যদি জাজ করেন, আপনি দেখবেন প্রতিনিয়ত প্রতিদিন একজন বাংলাদেশি হত্যা হচ্ছে, বা একজন বাংলাদেশিকে গুলি করতেছে, বা ফেন্সিডিল ঢুকতেছে, মানে বিভিন্ন ধরনের আপনি দেখবেন। আবার অবৈধ অস্ত্র ঢুকতেছে, সন্ত্রাসী গিয়ে ওখানে পালাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর কিন্তু এই সংখ্যাটি কমে এসে, মানে এই প্রবণতা কমে এসেছে। না, এইটা আপনি কমে আসছে। এখন আপনাদের অ্যাকচুয়ালি যেটা কমে আসছে সেটা হলো যারা এগুলি যাদের মাধ্যমে করবে তারাই তো এদেশে নাই, ম্যাক্সিমাম তো চলে গেছে ওখানে। আমাদের কথা হলো আমাদের মাথা তো, যাই হোক। এখন আমি যেটা বলবো যে আপনার, সেটা হলো যে আমাদের পক্ষ থেকে উই আর অলওয়েজ পজিটিভ। আমরা কিন্তু দেখেন, আমার এই বার্মা আমাদের এতগুলি 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা আমাদেরকে পাঠিয়েছে, আমরা কিন্তু তারপর দেখেন বার্মার সাথে আমরা কনফ্রন্টেশনে যাইনি। আপনি দেখেন, আপনি রাখাইনের দিকে তাকান, আরাকানের এই যে ওরা আরাকান আর্মির দিকে তাকান, আমাদের দেশে গোলা এসে পড়তেছে। আপনি যদি রেজুপাড়া যান, গুন্দুম যান, যেটা আপনার ওই যে টেকনাফের দিকে, আপনি আমাদের অনেক জনগণও এখানে আহত হয়েছে, ইভেন মারা গেছে, আমাদের জেলেদেরকে কিডন্যাপ করা হয়েছে। ইভেন দেন আমরা খুব পজিটিভ, উই হ্যাভ টু সলভ ইট, যে হোয়াই টু গো ফর কনফ্রন্টেশন। এটা কিন্তু আমাদের কিন্তু আমাদের তো, আমাদের কি বিডিআর এর কাছে অস্ত্র নাই? আমাদেরকে বিডিআর বা যেটা এখন বিজিবি বলে, আমরা তো গুলি করে ভারতীয়দেরকে বাড়ি না, আমরা তো অ্যারেস্ট করি বা আমরা হ্যান্ড ওভার করবো। আপনি নিজেও বিডিআর এর সিইও ছিলেন? হ্যাঁ, আমি 2 বার সিইও ছিলাম। তারপরে আপনার ওদের সাথে অনেক ফ্ল্যাগ মিটিং করেছি। এই লালমনিরহাটে ছিলাম, মেহেরপুরে ছিলাম, কুষ্টিয়াতে ছিলাম, রংপুর, কুড়িগ্রাম, এই যে বিগ এরিয়া। তা আমি তো শুধু এখানে না, আমি হিলট্যাক্সও তাদের সাথে ছিলাম ইয়েতে। এখন তাদের অ্যাটিটিউডটা হলো এরকম যে ওরা হলো মানে আমাদের দেশটা স্বাধীন করে দিয়েছে,
আমরা যেন সবসময় ওদের কাছে গ্রেটফুল থাকি। আর ওর মানে এটা আমাদেরকে যেন ওরা ওই লিজ হিসাবে দিয়েছে আর কি। আওয়ামী লীগ মনে করতো কি বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে ইন্ডিয়া, আর ওরা লিজ পাওয়ার যোগ্যতা একমাত্র আওয়ামী লীগের। দিস ওয়াজ দি অ্যাটিটিউড অফ আওয়ামী লীগ। না, সম্পর্ক তো কোনো দলের সঙ্গে নয়, সরকারের সঙ্গে কিংবা জনগণের সাথে জনগণের সম্পর্ক, তাই না? জনগণের সঙ্গে যে এখন দেখেন, যদি জনগণের সঙ্গে আমাদের ভারতের জনগণের সম্পর্ক কিন্তু খারাপ না। আপনি যদি পশ্চিমবাংলার দিকে তাকান, আসামের দিকে তাকান, ত্রিপুরার দিকে তাকান, ওরা কিন্তু অনেক দেখেন আমাদের যুদ্ধের সময় ৭১-এ উই হ্যাভ বিন গিভেন শেল্টার। তাদের স্বার্থে হোক, আমাদের স্বার্থ ছিল, তাদের স্বার্থ ছিল, কয়েনসাইড করেছে, দুইটা মিলে গেছে। এখন এটা তো আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের কথা হলো যখন আমাদের দেশে ওরা পাখির মতো গুলি করে শূন্যরেখায় মানুষ মারে, এইটা তো মানা যায় না। এবং ইনডেমনিটি দেওয়া, আপনার ফালানির কেসটা আপনি জানেন, তাকে মেরে তারপরে ঝুলিয়ে রাখছে উপরে, মানে হোয়াট এ মেসেজ দে হ্যাভ গিভেন টু আস। এই যে ভারতের অ্যাটিটিউড, এই যে ট্রিগার হ্যাপি সোলজার, অ্যাকচুয়ালি ভারতের যেটা বলে আমাদের বর্ডারে যারা আসে এরা কাশ্মীর থেকে আসে ম্যাক্সিমাম। যারা কাশ্মীরে ওখানে মুসলমানদেরকে মারে, ওই যে কাশ্মীরি মুসলমানদেরকে মারে, যা ইচ্ছা তাই করে কাশ্মীরি মুসলমানদের সাথে ওরা। তো সেইটা এখানে ওই যে ট্রিগার হ্যাপি সোলজার, ওই যে কিছু হলে ওখানকে কাশ্মীরি মুসলমান থেকে মারা যায়, ওই অ্যাটিটিউড নিয়েই তারা এখানে আসে। দেখেন নেপালে মারে না, অন্য জায়গায় তো পাকিস্তানের বর্ডারে তো মারলে একটা মারলে ৩টা মেরে দেয়, তা আমাদের বর্ডারে কেন মারে? চায়না তো মারতে গেলে সম্ভবত সংযোগটি কোনো কারণে বিচ্ছিন্ন হচ্ছে। অ্যাকচুয়ালি ভারতে ভাই গত ১৭ বছর ধরে আমাদের যে সরকার ১৫ বছর ছিল এবং যে বিজেপি সরকার এখন আছে, এরা খুবই হোস্টাইল, এরা এন্টি মুসলিম। আপনি দেখেন ভারতের মুসলমানদের কি অবস্থা। সুতরাং আমি মনে করি আমাদের যে এখন গেছে ডক্টর খলিলুর রহমান সাহেব, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, এবং ওনার সাথে হুমায়ুন কবির সাহেব আছে পররাষ্ট্র উপদেষ্টা, উনিও আছে, এবং ২ দিন ওখানে ওনারা থাকবে, কথা হবে, প্লেনে যাবে আপনার পোর্ট লুইসে, মরিশাস। এখন এই যে যাওয়া টাওয়া কতটুকু আমরা তো চেষ্টা করতেছি সক্ষতা মানে বাড়ানোর বা সম্পর্কটা স্বাভাবিককরণের। এখন ডক্টর ইউনূসের সময় সম্পর্ক খারাপ কি ডক্টর ইউনূস করছে বা তার সরকার করছে? ইন্ডিয়াই করছে। কারণটা হলো কি, উনি যখন মেজর ইমরান, আমরা আসবো, একটা বিরতি নিতে হবে, এরপরে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব এবং আমাদের সাথে রয়েছেন জনাব ফয়সাল আলিম, আমরা তাকেও শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব ফয়সাল আলিম। আমরা বিরতির আগে দুজন সম্মানিত আলোচকের আলোচনা শুনছিলাম। আপনার কাছে প্রশ্ন সেই একই, যে বদলে যাওয়া প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর যে ভারত সফর, এটিকে আপনি কিভাবে দেখছেন বা কি প্রত্যাশা করছেন? দলেরও তো একটা প্রত্যাশা আছে, আপনার দলেই সরকার গঠন করেছে এবং সেই সরকারে পররাষ্ট্রমন্ত্রী এখন দিল্লি সফরে আছেন, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে কিছুটা প্রেক্ষাপট বলে নেব যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা এই পর্যায়ে কেন আসলো। আমি বিগত ১৭ বছরের ইতিহাসকে যদি দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পাই? এটা দেখতে পাই যে দেখুন, ২০০৮ সালের নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় মনে করিয়ে দেয় যে ২০০৮ সালের নির্বাচনটা ভারতীয় প্রেসক্রিপশানে বাংলাদেশে নির্বাচন হয়েছিল। এটাকে যদি আগামী দিনে আমরা খণ্ডন করি নির্বাচনের আসন ভিত্তিক, আমরা দেখতে পাব যে এখানে একটা বিরাট ধরনের ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মাধ্যমে ২০০৮ সালের নির্বাচনটা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখতে পাই? একটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা বাংলাদেশে হয় যে একটা দেশের পররাষ্ট্র সচিব আর একটা দেশে এসে একটা পলিটিক্যাল পার্টিকে অনুরোধ করছে যে তোমরা আসো নির্বাচনে দাঁড়াও। এটা নজিরবিহীন ঘটনা বিশ্বের ইতিহাসে। একটা স্বাধীন দেশের পররাষ্ট্র সচিব এসে এরশাদ সাহেবকে অনুরোধ করে গেলেন, সুজাতা সিং, যে আপনারা নির্বাচনে দাঁড়ান। কোন স্বার্থের বদলে ওনারা এই কথাটা বলতে পেরেছিলেন? আমি সেই দিকটায় বেশি দূর যাব না, খালি এইটুকুই বলবো যে ভারত বাংলাদেশের জনগণের মনোভাবকে বুঝতে ভুল করেছিল, অতীতের কথা, এবং যেটার মাসুল আজকে ভারতকে দিতে হচ্ছে। এমনভাবে দিতে হচ্ছে, বাণিজ্যিকভাবে দিতে হচ্ছে, রাজনৈতিকভাবে দিতে হচ্ছে, এবং
আপনি যদি সত্যি কথা বলেন, ভারত এখন এমন একটা অবস্থায় আছে, ভারত তাদের আর কোনো বাংলাদেশের ব্যাপারে তাদের আর কোনো নেগেটিভ অবস্থায় যাওয়ার 24-এর অভ্যুত্থান তো একসাথে ভারতের বিরুদ্ধে শুধু শুধু আওয়ামী লীগ না, এবং এইটাতে তার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার স্কোপ ভারতের জন্য একদম কমে এসছে। এখন আসেন ভারতের কি করা উচিত এবং বাংলাদেশ কিভাবে ভারতকে চাচ্ছে বর্তমান সরকারের প্রেক্ষাপটে। দেখুন, আমাদের সরকার বা বিএনপি অতীতেও যে কথা বলে এসছে, বর্তমানেও বলছে, বিএনপি বিশ্বাস করে পিপল টু পিপল কানেক্টিভিটি, নট উইথ এনি পলিটিক্যাল পার্টি। সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু বর্তমান সরকার আগাচ্ছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা বন্ধুত্বমূলক প্রতিবেশীমূলক আচরণ করবে, এটা বিএনপি সরকারের কাম্য। এবং সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনই ভারত সফরে গেছেন, যে একটা মেসেজকে ক্লিয়ার করতে চাচ্ছেন বর্তমান সরকার, যে আমরা বিশ্বাস করি জনগণের সাথে কানেক্টিভিটিতে, আমরা বিশ্বাস করি আপনাদের কাছে আমাদের এক্সপেকটেশন হবে আপনারা ওই দাদা সুলভ আচরণে না যেয়ে আপনারা এমন আচরণ করবেন যে আচরণে একটা প্রতিবেশীর সাথে, একটা প্রতিবেশীর যেরকম সম্পর্ক হয় সেই সম্পর্ক আপনারা স্থাপন করবেন। এখানে আমরা মনে করি যে ভারতকে যেমন আমাদের অনেক কিছু দেওয়ার আছে, ভারতেরও আমাদের কাছে অনেক কিছু নেওয়ার আছে। ভারতের আমাদের সাথে গোলমালটা কিসের জন্য? কিসের জন্য ভারতকে একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে হবে? এটার কিন্তু সত্যি কথা বলতে আমরা বিশ্লেষণ খুঁজে পাই না, যে কারণটা কি। আপনারা হোয়াট ইউ ওয়ান্ট, ইন্ডিয়া কি চাচ্ছে আমাদের কাছে? আমাদের কাছে চাচ্ছে কি আপনি আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছেন? আপনারা কি আমাদের দেশকে কমপ্লিটলি শোষণ করতে চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন? আজকে নতুন বিশ্বে কিন্তু এমন একটা দেখা যায়, নতুন বিশ্ব কত সুন্দরভাবে চলছে। হোল ইউরোপ পাশাপাশি পাশাপাশি অনেকগুলো রাষ্ট্র, তারা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। এক কারেন্সিতে আজকে গোটা ইউরোপ চলে, অলমোস্ট হোল ইউরোপ। কেন সম্ভব হচ্ছে এটা? তারা কিন্তু আলাদা সত্তা, আলাদা নেশন। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে স্বাভাবিক সম্পর্কই ইন্ডিয়া রাখতে পারে না বাংলাদেশের সাথে। কারণটা হলো ইন্ডিয়ার মনে, আমার আওয়াল ভাই অনেক আগেই শুরুতেই বলেছিলেন, ওই কথাটাকে আমি আর একটু যোগ করছি, যে ইন্ডিয়ার টেন্ডেন্সি যেন হয়ে গেছে যে আমরা প্রতিবেশীদের কারো ভালো চাবো না, আমরা তাদের খারাপ চাবো। তো আমাদের টার্গেট হলো ইন্ডিয়ার কাছ থেকে কি? আমাদের কাছ থেকে, ইন্ডিয়ার কাছ থেকে টার্গেট হলো আপনারা আমাদের সাথে বাণিজ্য করবেন, আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, পিপল টু পিপল কানেক্টিভিটি বজায় রাখবেন, এবং আমরাও আপনাদের সাথে ঠিক সেই জিনিসটি বজায় রাখবো। আমরা এখানে দেখেন, আমরা একটার পর একটা কিভাবে ভুল করে বসছিলাম, ইন্ডিয়া কিভাবে ভুল করেছিল আমাদের মনের ভিতর থেকে। আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি, আমার 17 বছর জীবন গেছে আমাদের পালিয়ে থেকে। আমরা জাতাকলে পিষ্ট হয়েছিলাম, ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন হাততালি দিচ্ছিল। ইন্ডিয়ান সরকার কিভাবে হাততালি দিচ্ছিল? আজকে বাংলাদেশের যে একটা প্রভু বলে দেশ ইন্ডিয়া বলে বিবেচিত হয়েছিল, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বাণিজ্যিক প্রেক্ষাপট বলেন, সমস্ত জায়গাতে। এর ফলে কি হয়েছে? একটা মনের ভিতর ক্ষোভ, একটা স্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে বাংলাদেশের জনগণের ভিতরে, এবং আরও তারা 12টা বাজিয়ে দিয়ে গেল 24-এর 5ই আগস্ট। আপনাদেরকে কেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে? না, এখন তো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন দেখেন আজকে কি অবস্থায় পড়েছেন। আজকে লেটেস্ট খবর হলো, আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে শেখ হাসিনাকে ফেরত দেন, আপনারা খুনিদের, হাদির হত্যাকারীদেরকে ফেরত দেন। আজকে যেই জিনিসগুলো আমরা বলেছি, এখন যদি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, ভারতের উচিত হবে এগুলোকে রিয়্যাক্ট করা, পজিটিভ রিয়াকশানে যাওয়া উচিত। শেখ হাসিনাকে ফেরত দেওয়া, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া,
এবং একটা কমিটমেন্টে যাওয়া যে আমরা অতীতের মতো আর সুজাতা সিংকে পাঠাবো না, আমরা অতীতের মতো আর তোমার দেশের জনগণের বিরুদ্ধে যাব না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যাব না, কোনো কমিটমেন্ট ছাড়া এই আন্ডারস্ট্যান্ডিং যদি হয়। আপনি একটা খেয়াল করে দেখবেন, আজকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিল পাশ হয়েছে সংসদে। এখন অ্যাজ এ ইন্ডিয়া আপনারা যদি বলে বসেন আমরা এটাতে রাজি নই, আমরা আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, না সে ব্যাপারে সেরকম কিন্তু কোনো আপনারা ইঙ্গিত এখনো বা কোনো করেনি। আপনারা জানেন বার্তা কোনো কিছু পাওয়া যায় আপনারা জানেন প্রয়োজনে কিন্তু হোল ইন্ডিয়া একসাথে হয়ে যায়। আমি ইন্ডিয়ান সাংবাদিকদের, আমার ভাই খুব ওয়েল নন জার্নালিস্ট এখানে আছেন, উনি এগ্রি করবেন আমার সাথে, ইন্ডিয়ান জার্নালিস্টরাও দেখি একই সূত্রে কথা বলতে থাকে। তো আমরা এটারই অপেক্ষায় আছি যে আজকের বিলটা যে পাশ হয়েছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা মাথা গলাবেন না, না, এবং আপনাদের সেই অবস্থা থেকে যে সরে আসার একটা ইঙ্গিত তো এটাতেও বোঝা যায়। হ্যাঁ, এবার এখন পর্যন্ত এইবার যত so আমরা far so আশা good করব আমরা বলি। আপনারা আর কোনো বাংলাদেশের ভিতরে আর কোনো বোম ব্লাস্ট করাবেন না, আর কোনো কাল্পনিক জঙ্গি তৈরি করায় দেবেন না আমাদের দেশ। লেট আওয়ার পিপল টু রান আওয়ার কান্ট্রি। আমাদের একটা গণতান্ত্রিক সরকার এসছে, এই গণতান্ত্রিক সরকারকে অ্যাজ এ নেবার কান্ট্রি সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। নিঃসন্দেহে আমি আসবো আবারও আপনার কাছে, একটু শুনে আসি। জনাব আব্দুল ওয়াল ঠাকুর, একটি বিষয়ে একেবারেই স্পষ্ট, আমরা সবসময় একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে যে যে কোনো ক্রাইসিস একটা অপরচুনিটিও ক্রিয়েট করে। সেই জায়গায় যে কোনো সংকট যেখানে একটা অ্যাভিনিউ খুলে দেয়, ভারত বাংলাদেশ সম্পর্কের এখনকার যে অবস্থা এবং দুদেশই যেটি বলা হচ্ছে যে একে অপরের কাছাকাছি আসতে চাচ্ছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে চাচ্ছে, তাদের দীর্ঘদিনের যে বরফ সেটি যেহেতু গলছে আস্তে আস্তে আমরা বলছি, সেই জায়গায় আপনার কাছে মনে হয় কিনা ভারত তো তার জায়গায় তার রোল প্লে করবে, তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সে বুঝে নেওয়ার চেষ্টা করবে, আমাদের বার্গেইন করার ক্ষেত্রে এখন কি একটা অপরচুনিটি তৈরি হলো কিনা? এই যে একটা সময়, এই সময়ে আমি দর কষাকষি করে আরও কিছু বিষয় আদায় করে নিতে পারবো কিনা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে, এই ব্যাপারে কূটনৈতিক দক্ষতা বর্তমান সরকারে কোথায় কতটুকু আছে এবং সেটি কিভাবে করা যায়, এই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। আপনাকে পররাষ্ট্রনীতির আলোচনাটা যদি আমরা করি, তাহলে স্বাধীন বাংলাদেশে কিন্তু আপনাকে জিয়াউর রহমানের দ্বারস্থ হতে হবে। জিয়াউর রহমান সাহেব জানতেন যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তার একটা ঐতিহাসিক উক্তি আমি আপনাকে কোট করতে চাই, যেটা রয়ের চিফ লিখেছিলেন, যে তিনি যখন ইন্দিরা গান্ধীর সাথে বৈঠকে বসছেন তখন ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করলেন যে আপনার দেশের অবস্থা কী। তিনি হাত দিয়ে তার পাশের লোকটিকে দেখিয়ে বললেন তিনি ভালো জানেন। অর্থাৎ তার পাশে বসা ছিল রয়ের প্রধান কাউ। তিনি বুঝিয়ে দিলেন যে দুই দেশের বৈঠকে কূটনীতি এই গোয়েন্দা সংস্থার প্রধানের বসার কোনো রেওয়াজ নাই, এবং তিনি আর কোনো কথা বলেন নাই। কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম যে এটা ইন্দিরা গান্ধীর সময়কার কথা। ইন্দিরা গান্ধী এবং জিয়াউর রহমান সাহেব বৈঠক করছেন, সেখানে রয়ের প্রধান সেখানে বৈঠক বসছেন, তাহলে সেখানে তখন আলোচনা হতে পারে না, এটা শিষ্টাচার পরিপন্থী। তাহলে কথাটা আমি এই কারণে বললাম যে জিয়াউর রহমান সাহেব এই পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু তিনি সার্কের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জানতেন যে এই উপমহাদেশে বাংলাদেশের যেখানে অবস্থান, সেই অবস্থানকে যদি শক্তিশালী অবস্থায় নিতে হয় তাহলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স প্রয়োজন। সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা কি? আপনি সেই সময় শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট ছিলেন জয়াবর্ধন, এবং সেই সময়কার যারা জিয়াউর রহমানের সাথে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু এইটার ব্যাপারে একমত ছিলেন যে এই অঞ্চলে ভারতের দাদাগিরিকে অথবা ভারতের যে আধিপত্যবাদকে নিয়ন্ত্রণ করতে গেলে আন্তঃরাষ্ট্রগুলোর মধ্যে একটি সুসম্পর্ক খুব জরুরি দরকার। জিয়াউর রহমানের পরে, বিএনপির পরে এবং পরবর্তীকালে সময়ে ভারত কিন্তু খুব পরিকল্পিতভাবে পাকিস্তানকে কেন্দ্র করে এই সার্কটাকে তারা শেষ করে দিয়েছে। অর্থাৎ সে জানে যে সার্ক নিয়ন থাকলে এই জিনিসটা সম্ভব নয়। তাহলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে চাওয়া এবং পাওয়ার ক্ষেত্রে যেটা বলছেন আপনি, ইনি যে কথাটা বলছিলেন আমি সেটার সাথে যুক্ত করি। আপনি ধরেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সুকরঞ্জন বালিকে ভারত নিয়ে গেছে, আপনি কোন পররাষ্ট্র নীতিতে এটা কভার করে? আমরা কি প্রতিবাদ করেছি? আমরা তো প্রতিবাদ করি নাই। আমরা ডিকটেট হয়েছি এবং ডিকটেট হতে আমরা পছন্দ করেছি। আমাদের এই যে ডিকটেট হতে পছন্দ করা এবং হ্যাঁকে হ্যাঁ বলা, নাকে না বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালা বলা, এই বলার যে দৃষ্টিভঙ্গিটা এটা দ্বিপাক্ষিক। বাংলাদেশকে যেমন তার পতাকাটা তুলে ধরতে হবে,
ভারতকেও কিন্তু এই পতাকাটা মানতে হবে। তাহলে ভারতকে যদি পতাকাটা মানতে হয়, তাহলে ভারতকে স্বীকার করতে হবে যে ভারতের মাটিতে বাংলাদেশের কোনো সন্ত্রাসী ঠাঁই পাবে না। এখন থেকে বাংলাদেশের আইনে যারা সন্ত্রাসী, তাদের মাটি ভারতের জন্য হারাম হওয়া উচিত। ঠিক একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মাটিতেও এটা হারাম হওয়া উচিত। আপনি বাংলাদেশে বলবেন উলফা কাজ করতে পারবে না, আর ওখানে বসে আপনি বলবেন যে বাংলাদেশের নেতারা সংবাদ সম্মেলন করে বাংলাদেশের সরকারের এবং জনগণের মধ্যে 14 গোষ্ঠী দোলাই করবে। দুটো জিনিস তো হবে না, দুটো জিনিস একত্র চলে না, একটা চলতে হবে। যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে সম্পর্ক থাকতে হবে পররাষ্ট্র নীতির যে মৌলিক নীতিমালা, পারস্পরিক স্বাধীনতা এবং পরস্পরের বন্ধু দেশ হিসাবে। সেই বন্ধুত্বের কথাটা ভারত কতটা মানবে, বর্তমান সরকার মানতে চায় যে কথাটা আপনি বলছেন। আমরাও মনে করি একটি নির্বাচিত সরকার এ কথাটা মানতে চায়। কেন মানতে চায়? কারণ জনগণ অকারণ কারোর সাথে শত্রুতা পছন্দ করে না। ভারতের সাথে আমাদের অকারণ শত্রুতা করে লাভ নেই। ভারতের সাথে আমাদের অনেক সুযোগ আছে যেখানে আমরা তাদের সাথে বিনিময় করতে পারি, কিন্তু এই বিনিময়টা অসম ভিত্তিতে নয়, সমতার ভিত্তিতে। এখানে ভারতীয় নাগরিকরা কাজ করেন, বিনা ভিসায় কাজ করেন, অথচ ভারতের মধ্যে বাংলাদেশি পেলে প্যাকেট করে পাঠিয়ে দেবেন, এটা তো হবে না। অমানবিক আচরণ ক্ষমতা তো হবে না। কাজ করার যদি সুযোগ থাকে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের, তাহলে বাংলাদেশের নাগরিকদেরও ভারতে কাজ করার অধিকার থাকতে হবে। সম অধিকারের ভিত্তিতে, সম অধিকারকে যদি আপনি খাটো করতে চান, তাহলে এই কথাটা হলো বর্তমান নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কথা কিন্তু নির্দিষ্টভাবে বলতে চান। এবং তিনি যেহেতু এখন পর্যন্ত জিয়াউর রহমান এবং ম্যাডাম বেগম জিয়া গৃহীত, বিশেষ করে তিনি জিয়াউর রহমান গৃহীত নীতিমালার উপর গুরুত্ব দিচ্ছেন। কতগুলো জিনিসই আমরা দেখতে পাচ্ছি, যেন সার্কের কথা বলেছেন, খাল খননের কথা বলেছেন, তারপর জিয়াউর রহমানের যে সবচেয়ে বড় জিনিস যে রাষ্ট্র প্রশাসনের সততা, এটার প্রতি তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং জনগণের কল্যাণের জন্য ভারসাম্যমূলক সমাজ ব্যবস্থা, এই কথাগুলো প্রমাণ করে যে তিনি জিয়াউর রহমানের সময় গৃহীত নীতিমালার উপর গুরুত্ব দিচ্ছেন। যদি তিনি সেটার উপর গুরুত্ব দেন, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ওই সময় যে জিনিসগুলো ছিল সেগুলোর পুনরাবৃত্তি হতে পারবে। সেখানে কিন্তু চাওয়া পাওয়ার অনেক হিসেব আছে, সেখানে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এমন অনেক মৌলিক বিষয় আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বাংলাদেশের পানি সমস্যা, 54টি অভিন্ন নদীর পানির সমস্যা, বাংলাদেশের জলবায়ুর সমস্যা, বাংলাদেশের এই জিনিসগুলোকে যদি আপনি মিট না করেন, তাহলে সম্পর্ক করতে চান সেটা কিভাবে বোঝা যাবে? আপনি আজকে বলছেন যে হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে, এটা আমাদের চুক্তি। আপনি তো এর আগে করেছেন। আপনি 15ই আগস্টের যে এই ছিল মেজর কি যেন নাম ভুলে গেলাম, তাকে আপনি আওয়ামী লীগের শেষ আমলে গোয়েন্দারা ধৈরা বাংলাদেশে হস্তান্তর করেছে না? বাংলাদেশ থেকে সুখরঞ্জন বালিকে আপনি ভারতে নিয়ে গেছেন না? যদি সেটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের হাদি হত্যাকারীকে বা বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রীকে আপনার ভদ্রতার নিয়ম অনুযায়ী আপনার বলা উচিত যে ঠিক আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা নিরাপদ মনে করি নেই, এখন আপনারা নির্বাচিত সরকার ক্ষমতা আসছেন, আমরা আপনাদের আমানত হস্তান্তর করলাম। এই যে আমানত হস্তান্তর যদি আপনি করেন, তাহলে বোঝা যাবে যে আপনি বন্ধুত্ব চান। আর এটা যতক্ষণ আপনি দর কষাকষি করতেছেন, তখন মনে হবে ওই যে কথাটা নিয়ে বলেছেন, আজকে এই ডিপার্কেশনটা কী হবে এটা কিন্তু আমরা জানি না। আব্দুল্লাহ ঠাকুর, আমরা দেখতে চাই আসলে সামনের পরিস্থিতিটি কী হয়, এবং আমরাও হয়তো সেই অপেক্ষা করব। আমরা একটা বিরতি নিয়ে এসে এরপরে এই আলোচনা করব, এবং তখন আমরা মেজর অবসরপ্রাপ্ত ইমরান রয়েছেন আমাদের সাথে, তার কথাও শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত ইমরান রয়েছেন আমাদের সঙ্গে। মেজর ইমরান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম জনাব আব্দুল্লাহ ঠাকুরকেও, আপনি সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। বলছিলাম যে ভিন্ন প্রেক্ষাপটে যেহেতু সম্পর্ক, সেই জায়গায় আমাদের দর কষাকষি বা বার্গেইনের ক্ষেত্রে দেশের পক্ষ থেকে কি করবার রয়েছে, কিভাবে কূটনৈতিক আচরণগুলো করলে পরে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা আরও বেশি আদায় করে নিতে পারবো, সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ ভাই। ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করার আগ্রহ আমাদের সবসময় ছিল, এখনো আছে। এখন আমাদের যারা কূটনীতিক বা আমাদের যারা এই যে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র যেটা উপদেষ্টা গেল ভারতে, হুমায়ুন কবির সাহেব খুব দক্ষ মানুষ, ডক্টর খলিল সাহেব খুব দক্ষ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। এখন ওনারা, এখন আপনার কথা হলো আপনার মন মানসিকতা কি, আপনার মাইন্ডসেটটা কি। এখন আপনি শুধু যদি নিতে চাবেন আর দিতে চাবেন না, এটা হয় না, এটা একপাক্ষিক হয় না, এটা দ্বিপাক্ষিক।
হ্যাঁ, কারণ আমি আমার দেশের ইন্টারেস্ট দেখবো, কিন্তু যেখানে আমি আমার ইন্টারেস্ট দেখবো সেখানে যদি ভারতের ক্ষতি না হয় সেটা সমস্যা কি? যেমন ধরেন এই শেখ হাসিনাকে ফেরত দেওয়া, ডক্টর ইউনূস সরকার কি এটা নিয়ে চিঠি লেখে নাই? তারপর রিমাইন্ডার দেয়নি? ওয়াই শি ওয়াজ নট গিভেন হ্যান্ডেড ওভার? তারপর এটা রেসপন্সই করে নাই। একেবারে মোদী সাহেব তো চুপ হয়ে রয়েছে। আর হলো যে আপনি যে বললেন যে ভারতে ইলেকশন ফেয়ার হয়, ভারতে ইলেকশন ফেয়ার হয় না। না, আমি বলেছি যে মোটা দাগে খুব বড় ধরনের কোনো অভিযোগ সেই অর্থে আমাদের চেয়ে ভালো, আমাদের চেয়ে শতগুণ ভালো। জি, তবে এখানে কি হয়, আপনার ভারতে গদি মিডিয়া বলে, গদি মিডিয়া, আপনার যেটা মোদি মিডিয়া ওটাই গদি মিডিয়া। ওরা তো গণতন্ত্রের কথা বলে। আপনি দেখবেন, আমি আবারও আপনাকে বলবো, হাউ মেনি পিপল ইউ সি ইন দি পার্লামেন্ট? একটা মুসলমান আছে ভারতের পুরা দেশে? এত বড় একটা দেশ, 25 কোটি মুসলমান। হ্যাঁ, এক সময় ছিল, কংগ্রেসের সময় ছিল বা আগে ছিল। এখন আমরা কথা হলো যে মোদি যতদিন থাকবে এটা কতটুকু উত্তরণ হবে এটা নিয়ে আমার ডাউট আছে। জয়শঙ্কর একজন দক্ষ মানে পররাষ্ট্র মানে মন্ত্রী, আমরা জানি। এখন ওনারও যে অ্যাটিটিউড দেখলাম যখন পাকিস্তানের সাথে এই যে আপনার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বা আমেরিকার যুদ্ধ নিয়ে একটা মানে মানে ইয়া হবে, মিটিং হবে, সভা হবে, এটা নিয়ে এটা নেগেটিভ কথা বললো। এখন আপনার অ্যাটিটিউডটা হতে হবে উদার। এখন আমরা তো, তারা সবসময় মনে করে আমরা ছোট ভাই, এবং আমাদের একজন, আমি নাম বলতেছি না, আমাদের একজন মন্ত্রীও বলে ফেলেছে যে আমাদের ভারতের সাথে চোখ নিচু করে কথা বলতে হবে। তো এখন তো ডক্টর ইউনূস ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, এই জন্য ডক্টর ইউনূস হলো অপ্রিয় লোক। কিন্তু ডক্টর ইউনূস তো কোনো অন্যায় করেনি, কোনো ক্ষতি করেনি। আপনি দেখেন না, ওই সময় তখনকার প্রেক্ষাপটটাও একটু ভিন্ন ছিল মেজর ইব্রাহিম, এটি নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমাদের। কেবলমাত্র একটি সরকারের পতন হয়েছে, যেই সরকার জগদ্দল পাথরের মতো চেপেছিল, মানুষের রোষানল আছে, ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। সুতরাং সেই অবস্থার মধ্যে হয়তো সম্পর্ক কতটা স্বাভাবিক রাখা যায় সেটি একটি বিষয় ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার ছিল, বিভিন্ন বিষয়ে হয়তো নজর দিতে হয়েছে তাদেরকে। আমি স্বীকার করি ভাই। এখন ঘটনা হলো, আপনি দেখেন আমরা কি মানে তিস্তা যে ব্যারেজের ব্যাপারে চায়নার সাথে যে আমাদের একটা ডিল হওয়ার কথা, এটা কোনো প্রোগ্রেস আছে নাই। তারপরে আপনাদের ধরেন আমরা যে গঙ্গার পানি চুক্তির ওটা হিস্সাকে আমরা পেয়েছি পাইনি, বরং ফেনী নদী যেটা আমাদের নদী, এটা ভারতের ইয়া না, ইন্টারন্যাশনাল রিভার না, এটা ভারত থেকে আসে নাই। এই 54টা ইন্টারন্যাশনাল রিভারের সাথে আমরা নদী পানি পাচ্ছি না, আর আমি এখন ফেনী নদীর পানি দিতে হচ্ছে তাকে। তা আমরা তো অ্যাকচুয়ালি উই হ্যাভ গিভেন আওয়ার বেস্ট, এবং হাসিনা বলেছে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। ওকে ভাই, অলরাইট, কিন্তু হাসিনা যা দিয়েছে সেটা কি এদেশের মানুষের সম্পদ না? এই বাংলাদেশের সম্পদ না? সেটা হাসিনার পকেট থেকে দিয়েছে? এটা কি আওয়ামী লীগের সম্পদ? সুতরাং যদি ভারত এইটা ভুলে যায় যে আমরা 71-এ স্বাধীন করে এই দেশকে সাহায্য করেছি, আশ্রয় দিয়েছি, সারা জীবন আমরা তাদের একেবারে যে নম করবো, এটা ঠিক না। এই অ্যাটিটিউডটা পাল্টিয়ে তাদেরকে একটা কাজ করতে হবে যে জনগণের সাথে কেমনি সম্পর্কটা ডেভেলপ করা যায়, কিভাবে আমাদের মানুষের যে চাহিদা, মন মানসিকতা, এই স্বাভাবিক সম্পর্কটা কিভাবে জিয়ে রাখা যায়। কেন বর্ডারে আমি যে মানুষ মারবো ইন্ডেমনিটি বিল দিয়ে রাখবো? কেন বিএসএফ এর মানে বিচার হবে না? ওদের দেশেই বিচার হোক, বিএসএফ এর খুন করলে আমাকে অ্যারেস্ট করো, পানিশমেন্ট দাও, কিন্তু ডোন্ট কিল আওয়ার পিপল। কারণ এটা আপনি দেখেন প্রতি মুহূর্তে আপনার সম্পর্ক, আপনি 2 হাত আগাবেন 3 হাত পিছিয়ে যাবে। সুতরাং ভারত ফেন্সিডিল ঢুকতে দিবে আপনার দেশে, মদ ঢুকতে দিবে ভাই, অবৈধ অস্ত্র ঢুকতে দিবে, গরু ঢুকতে দিবে না। দিস ইজ দি অ্যাটিটিউড অফ ইন্ডিয়া। তারপর আমি মনে করি তারেক রহমানের যে উদ্যোগ, এটা আমরা ইন্ডিয়া বলতেছি এটা নাকি আমাদের সরকারি সফর, আর আমরা বলতেছি এটা শুভেচ্ছা সফর। শুভেচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, এখন এই শুভেচ্ছা সফর, সরকারি সফরের ব্যাখ্যাও আবার অন্যভাবে আছে। আপনি কিছুদিন আগে নাম যাই হোক, কাজটা হোক অন্তত, হ্যাঁ কাজটা হোক, এটা আমরা চাই। আমরা অলওয়েজ উই আর পজিটিভ, আমরা বসে আছি। আরেকটা হল দেখেন আমাদের সাথে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরার সম্পর্ক সেই দীর্ঘদিনের, আমাদের অনেক কিছু কালচার এক, অনেক ভাষা এক, এবং আমাদের দেখেন আপনার তো ভালোই মনে আছে যে উত্তম সুচিত্রা, উত্তম যদি ভারতের হয়, সুচিত্রা তো আমাদের, আপনার, তাই না? তো এই যে আমাদের মান্নাদের ব্যাপারে বলে, এই যে আরো আপনি সিনেমার জগতে মিঠুন চক্রবর্তী, তারপরে যে আমাদের প্রণব মুখার্জি সাহেব ছিল আমাদের এই দেশের জামাই। তো আমরা এই যে আমরা যে রিলেশনটা, ইলিশ পাঠাই আমরা, অমর্ত্য সেন বলেন, বলছে যে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের কথাও বলতে হয়। শেষ নাই আমাদের আমাদের কথা হলো আমরা যদি আগাই, তাদেরকে ভুলে যেতে হবে
কারণটা হলো দেখেন, তারা কিন্তু ভারত যদি একটা দলের সাথে সম্পর্ক তৈরি করে, এই সম্পর্ক জ্যোতি বসু। বাংলাদেশের সাথে নষ্ট করার জন্য তারাই দায়ী। তা আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, বড় ভাই সুলভ চাই না। এবং আমাদের যে টাইমস অফ ইন্ডিয়াতে যেভাবে লেখালেখি হচ্ছে, মনে হচ্ছে যেন একেবারে আমরা হুম দিয়ে খেয়ে পড়ছি, যে আমরা মানে আরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট আপনি দেখেন, ইরান কিভাবে আমেরিকার সাথে টক্কর লাগিয়ে টিকে আছে, বিশ্বের সুপার পাওয়ার। সুতরাং ইট ইজ নট সো ইজি। মালদ্বীপের সাথে দেখেন ভারত কিন্তু কাট অফ করে দিয়েছে সম্পর্ক, ইসরায়েলের সাথে অনেকে সম্পর্ক কাট অফ করে দিয়েছে। এইগুলিতে ভারত শেখা উচিত যে অ্যাকচুয়ালি বড় গুলি হয় না। হাতি তো ভাই সাইজে বড়, কিন্তু হাতি তো বনের রাজা না, বনের রাজা তো বাঘ বা সিংহ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই যে কৌশলী হন, এত ন্যাকেড হয়ে না একটা দলের প্রতি, এত সিম্পাথাইজড হয়েন না। ধন্যবাদ। শেখ হাসিনাকে ফেরত দেন, সম্পর্কটা স্বাভাবিক। মেজর ইমরান, আমরা এটা প্রমাণ করেন। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষের দিকে আসার চেষ্টা করব হয়তো আবারও, এবং আপনি যেটি বলছিলেন যে কেবলমাত্র ভারতকেই দায়ী করা যায় কিনা, পাশাপাশি সেই সময়ে যে সরকার ছিল এবং নেতৃবৃন্দ ছিল, যারা নীতি নির্ধারণী মহলে ছিল, তাদের ভূমিকাও আসলে প্রশ্নবিদ্ধ, এবং তারাও আসলে কতটা চেয়েছে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে, কিংবা কতটা চেয়েছে কেবলমাত্র দলীয় স্বার্থে কিংবা টিকে থাকার জন্যই কাজ করতে, সেই বিষয়গুলো এখন সামনে আসছে। আলাপ করব। জনাব ফয়সাল আলিম, আপনি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন। আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম জিনিস, জনাব তারেক রহমানের সরকার আপনি দেখছেন খুব ধীরে স্থিরভাবে, খুব স্টাবল একটা গভর্নমেন্ট কিভাবে কাজ করতে হয়, জনাব তারেক রহমান সাহেব বিং এ প্রাইম মিনিস্টার উনি দেখাচ্ছেন কিন্তু জাতিকে। এবং এটারই অংশ হিসাবে আজকে আমাদের ফরেন মিনিস্টারের সফর। আমরা বলতে চাচ্ছি যে তোমরা প্রতিবেশী, তোমরা আমাদের বন্ধু, আমাদেরকে আমাদের ডোমেস্টিক অ্যাফেয়ার্সে তোমরা ইন্টারফেয়ার করো না, এটা একটা বিষয়। আর একটা বিষয়, আমি কেন যেন এই ভারতের কর্মকাণ্ডের আমরা খুব 14 বছর দেখি, ভারত কিন্তু আমাদের জনগণের বিরুদ্ধে বহুদিন ধরে লেগে আছে। আগরতলা আমরা ষড়যন্ত্র মামলা বলছি, আগরতলা ইজ নট এ ষড়যন্ত্র মামলা, আগরতলা মামলা। কেউ যদি ইভালুয়েট করেন, আমার ভাই হয়তো অনেক বেশি পড়াশোনা করেন এই বিষয়ে, এই বহুদিন ধরে আমাদের জনগণের বিরুদ্ধে ওনারা কেন যেন লেগে থাকেন। তো আমাদের বর্তমান সরকারের এই দৃষ্টিভঙ্গিটা, তারেক রহমান সাহেব কিন্তু জিয়াউর রহমান সাহেবের পলিসি ফলো করেন। আমি একটা কথা শুধু যুক্ত করি, এই কথাটা যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আনন্দবাজার এবং যুগান্তরে, বিশেষ করে আনন্দবাজারে যতগুলো লেখা থেকেছে তার মধ্যে একটা বড় শিরোনাম ছিল, সেই 47 থেকেই আমরা চোখ রেখেছিলাম পূবের দিকে। আচ্ছা, যা হোক, জনাব তারেক রহমান সাহেব কিন্তু প্রেসিডেন্ট জিয়ার পলিসিকে ফলো করছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু চোখ নিচু করে কোনোদিন কথা বলেননি ইন্ডিয়ার সাথে, চোখ উঁচু করে বন্ধুত্ব সুলভ কথা বলেছেন, যেটা তার ছেলে আজকে জনগণের ম্যান্ডেট নিয়ে সেইভাবে দেশ চালানোর পথে এগিয়ে চলেছেন। এখানে আমরা যদি এই জিনিসগুলোকে, অতীতের জিনিসগুলোকে ভুলে থাকতে চাই বা ভুলতে চাই, এটা আমাদের জন্য ঠিক আছে। তবে আঘাত বা ক্ষত যেভাবে হয়ে গেছে, জাস্টিস জয়নাল আবেদিন রিপোর্ট, আমি জানি না আপনারা কেউ পড়েছেন কিনা, জাস্টিস জয়নাল আবেদিন রিপোর্ট পড়লে তাজ্জব হয়ে যাবে বাংলাদেশ। 21শে আগস্ট 17ই আগস্ট কি ঘটনা ঘটেছে উনি খুব সুন্দরভাবে ওনার রিপোর্টে বর্ণনা করেছিলেন, এবং এটার জন্য ওনাকে সাফার করতে হয়েছে গত 16 বছর। তো আমাদের যে মনের ক্ষতকে আমরা ভুলে যাব, নতুন দিগন্তের সূচনা হবে ভারতের সাথে আমাদের। ভারত আমাদের ভালো বন্ধু হিসেবে আগামী দিনে এগিয়ে যাবে। ভারতের যে স্বার্থ রক্ষা করা দরকার, যেগুলো যারা চায় এবং আমরা যারা চাই, পারস্পরিকভাবে বসে এইগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, প্রত্যেকের দিকে দেখা যায় সেই রকম ব্যবস্থা যেন আগামী দিনে আমরা দেখতে পারি। অ্যাজ এ গুড নেইবার একজন আরেকজনের হাতকে প্রসারিত করব। এবং বিএনপি সরকার এটাই চায় যে ইন্ডিয়া আমাদের একজন ভালো বন্ধু হোক, ভালো প্রতিবেশী হোক, আমাদের দিকে অন্য কোনো দৃষ্টিতে যেন না তাকায়, এবং আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত যেন ইন্টারফেয়ার না করে। এটাই ভারতের প্রতি আমাদের সরকার, বর্তমান সরকারের আহ্বান থাকবে। অসংখ্য ধন্যবাদ আব্দুল আল ঠাকুর। আমরা শেষ করব 2 মিনিটে প্রত্যাশার কথা শুনতে চাই।
প্রত্যাশার কথা বললে রবীন্দ্রনাথের ছোট গল্পের শেষ লাইনটা দিয়ে উল্লেখ করা যায়, দ্বিতীয় ভ্রান্তির ভাষে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। এই যে চৈত্তিক ব্যাকুলতা যদি ভারত বন্ধ করে, বরং চৈত্তিক স্থিরতাকে যদি সে মূল্যায়ন করে এবং সে যদি মনে করে যে বাংলাদেশের মানুষ 24-এর অভ্যুত্থানে শুধু আওয়ামী লীগ নয় ভারতেরও বিরুদ্ধে করেছে, এটা আনন্দবাজারও স্বীকার করেছে। সুতরাং একটা দেশের জনগণ যখন আরেকটি দেশের সরকারের বিরুদ্ধে প্রকাশ্যত ঘৃণা উত্থাপন করে, তখন সেই ঘৃণাকে বিবেচনায় নেয়াই হচ্ছে মিনিমাম বুদ্ধিমানের কাজ। ভারতের সাথে আমরা শত্রুতা চাই না, এটা সমস্ত জনগণ একমত, কারণ তাহলে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম। 24-এর অভ্যুত্থানের সময় ভারতীয় অ্যাম্বাসিতে গিয়ে মানুষজন হানা দিয়া গোলা দিলে লোকজন ধরে এনে মেরে ফিরে, কিন্তু ভারতের অ্যাম্বাসিতে জনগণ যায়নি, জনগণ অভ্যুত্থান করেছে সরকারের বিরুদ্ধে, কারণ সরকারকে দালাল বিবেচনা করেছে ভারতের। তো সে কারণে প্রত্যাশাটা হচ্ছেই, প্রত্যাশাটা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের চলার অন্যতম একটা ভিত্তি হলো তার অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখা। আমাদের পররাষ্ট্রনীতিও এই কথা বলে, কেউ আমাদের বৈরী নয়, সকলেই আমাদের বন্ধু, সকলের সাথে বন্ধুত্ব করার এই যে পররাষ্ট্র নীতিমালা, এটা মানার জন্য কেবলমাত্র একপক্ষীয় আলোচনা নয়, দ্বিপক্ষীয় আলোচনা। এই আলোচনাটা হলো সমমর্যাদার। এই যে মর্যাদা ভিত্তিক আলোচনা, ভারত যদি তার চাণক্য নীতি পরিহার করে, মানুষের নীতি গ্রহণ করে, তাহলে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বর্তমানে যে কথাটা আমরা বলছিলাম, ইরান আক্রমণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামগ্রিক পরাশক্তি হওয়ার লড়াই, এই অঞ্চলে ভারতের যে পরাশক্তি হওয়ার লড়াই, সেই লড়াই থেকে যদি সরে না আসে, তাহলে যে অবস্থাটা দাঁড়াবে সেটা হচ্ছে বাংলাদেশকেও কিন্তু তার বেঁচে থাকার উপায় খুঁজতে হবে। আর সেই উপায়টা খুঁজতে গেলেই কিন্তু নানান পরিস্থিতি আসতে হবে। আমরা চাই বাংলাদেশের একজন, যেহেতু খুব নিয়ারেস্ট প্রতিবেশী হচ্ছে ভারত, তার সাথে আমার পানির সমস্যা, তার সাথে আমার বহু সমস্যা যেমন আছে, তার সমাধানও আছে। এই সমাধানগুলোর আন্তর্জাতিক নিয়ম মেনে, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে সে আমাদের একজন ভালো সম্পর্কের বন্ধু হয়ে উঠুক, তাকে অন্তত বিশ্বাস করা না যাক, শত্রু না ভাবি। সে আমাদের বিশ্বস্ত বন্ধু না হলেও যত আমরা তাকে শত্রু না ভাবি, যত শত্রু ভাবাপন্ন দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা ফিরে আসতে পারি, সেটাই হবে বর্তমান নির্বাচিত সরকারের ক্রেডিট। মেজর ইমরান যদি কিছু যুক্ত করেন, শেষ করব 30 সেকেন্ড। জি, অ্যাকচুয়ালি আমাদের ভারতের সাথে যে সমস্ত দ্বিপাক্ষিক ইস্যুগুলি ঝুলে আছে, আমি মনে করি সেইটা সমাধান করার ব্যাপারে ভারতের এগিয়ে আসা উচিত। এবং এটা কিন্তু ভারতের স্বার্থে এবং আমাদের স্বার্থে। আমরা যদি পরস্পরের আস্থা অর্জন করতে পারি, যেমন ধরেন বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে আমাদের, তারপরে ওখানকার যেটা গ্যাস পেট্রোল মন্ত্রী, তার সাথে সাক্ষাৎ হবে। দ্য হুল ডু বিজনেস ভারত ইরান থেকে আনুক আর রাশিয়া থেকে আনুক তেল, সেটা তো আমরা আনবো, দে উইল প্রফিট, আওয়ার বিজনেসম্যান উইল প্রফিট। সুতরাং আমাদের এই পারস্পরিক যে ব্যবসা এবং এই যে নিরাপত্তা, আপনি যেটাই বলেন, বাংলাদেশের হিল ট্র্যাক্সে শান্তি বাহিনীও তৈরি করেছে তারা, আবার বঙ্গভূমিতে যে ওরাও তারা তৈরি করেছিল, আমরা কিন্তু তৈরি করি নাই। সুতরাং আমরা বলবো ভাই, বর্ডারে কিলিং বন্ধ করেন, ফেন্সিডিল পাঠানো বন্ধ করেন, মদ পাঠানো বন্ধ করেন, আমাদের সাথে আপনাদের যে চুক্তিগুলি আছে সেগুলি মানেন, মিনিমাম মানেন, পুরো মানতে হবে না, মিনিমাম মানেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতার জন্য আমরা এই আলোচনা এগিয়ে নিতে পারছি না, তবে সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, ভিন্ন যে প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত এখনকার সম্পর্ক, সেই সম্পর্কে এবারকার সফর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এই সম্পর্কের একটা নতুন দিগন্তের উন্মোচন হবে এই বর্তমান সরকার বা নতুন সরকারের হাত ধরে, এবং পরবর্তীতে অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেগুলো ধীরে ধীরে প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধানকে কমিয়ে আনবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।